2 তারিখে যে উত্তীর্ণরা দীর্ঘ অপেক্ষারত, দীর্ঘ বঞ্চিত যে উত্তীর্ণরা 2 তারিখের যে অভিযান হবু শিক্ষক শিক্ষিকারা করে দেখিয়েছিল, সেই অভিযানের ভিডিও, আমি কোনো ভিডিও ফুল দেখি না, ধৈর্য খুব কম। তো আমি আজকে একটা ভিডিও আর প্লাসের একটা নিউজ চ্যানেলের আর প্লাসের একটা ভিডিও দেখছিলাম, আমি অবাক হয়ে যাচ্ছি, তাই লাইভে আসা। আমি ভালো করে কথা বলতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন। সেই আর প্লাস একটা চ্যানেল, আর প্লাস বা অন্যান্য সংবাদ প্রতিদিন থেকে শুরু করে দেখছিলাম, কিছু চ্যানেল কিছু ভিডিও আপলোড করেছেন, ওনারা শেয়ার করেছেন বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ যেগুলো আছে। তো আজকে আমি অবাক হয়ে গেছি যে উত্তীর্ণদের কিভাবে নিয়ে গেছে চ্যাংদোলা করে। আমি আমি পুরো মর্মাহত। আজকে যোগ্য টিচার যারা পরীক্ষা সরকার স্বীকৃতি এনসিটির গাইডলাইন মেনে পরীক্ষা নেওয়া হলো, লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন দিকে চারিদিকে পুলিশ প্রোটেকশন দিয়ে পরীক্ষা নেওয়া হলো, কানের দুল পর্যন্ত খুলে রাখা হলো, হাতের ঘড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, এত রেস্ট্রিকশনে পরীক্ষা দিয়ে এলাম। সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে 2 বছর এইভাবে বসে আছে যারা, তারা রাজপথে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আজকে দেখতে পেলাম আমরা শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতির অবস্থান এবং মুখ্যমন্ত্রীর অবস্থান আপনারা ভালো করে জানেন বা বুঝে গেছেন অনেকে হয়তো এবারে, যে মুখ্যমন্ত্রী যেটাই বলবেন সেটাই কিন্তু বর্তমানে কিন্তু সেটাই স্ট্যাম্প পড়বে, সরকারি স্ট্যাম্প। মুখ্যমন্ত্রীর বার্তা ছাড়া, এর আগেও বলেছি আমরা, শিক্ষামন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর বার্তা ছাড়া কিন্তু নিয়োগ সম্ভব নয় এবং শূন্যপদ পাওয়া সম্ভব নয়। আজকে সেই দাবিতে 2 তারিখে গেছিলাম আমরা। 2 তারিখে গিয়ে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি আর একটা ফোন জোগাড় করেছি আমি দেখানোর জন্য, মানে কিভাবে, মানে কি বলে, কিভাবে যে করছে আমি দেখাচ্ছি, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আরেকটা ফোন আমি জোগাড় করে নিলাম, দেখুন। মানে এটা এটা কি কি কারণে হচ্ছে, মানে এভাবেও সম্ভব? দাঁড়ান, একটু ওয়েট করুন। অবস্থা দেখুন, এর পরের ভিডিওগুলো দেখুন। নিয়ে যাচ্ছে দেখুন। অবশ্যই
একটা মানে দিদিমণি, মানে একজন সামনের শিক্ষিকা, তাকে কিভাবে নিয়ে জানা হচ্ছে। দেখুন কিভাবে ধরছে, দেখুন। যেটুকু পারলাম একটুখানি তুলে ধরলাম। এরা কারা? এই যে দুটো হাত, দুটো পুলিশ, দুটো পা ধরে, এদিকে দুটো পুলিশ দুটো হাত ধরে যেসব হবু শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছে, যারা লজ্জা নিবারণের জন্য বোরখা পরে, যারা নিজের যোগ্যতা অর্জন করেছে, মানে যোগ্যতা অর্জন করার পর স্বনির্ভর হওয়ার জন্য রাজপথে প্রতিবাদ জানাতে গেছে, সেই বোরকা পরা সংখ্যালঘু ঘরের মহিলাদেরকেও কিন্তু সমস্ত, মানে তাদের কোথায় তাদের জুতো, কোথায় তাদের ওড়না, সেগুলো কিন্তু তারা রাখতে পারে না, উঁচু করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। দুটো হাত, দুটো পা, এগুলো কি? এগুলো কি হচ্ছে? আমাদের শিক্ষিকাদেরও তো ভালোভাবে, যারা হবু শিক্ষিকা ছিল তাদের তো ভালোভাবে গিয়ে তো বললে উঠে যেত, তাদের দাবিগুলোও যে সেটা বিকাশ ভবনের দপ্তরে তুলে দিলেও তো হয়ে যেত। প্রচুর ক্যান্ডিডেট যারা আহত হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আহত হয়েছি, আমার হাতে আঙুলে লেগেছে, যথেষ্ট ব্যথা এখনো। এবং আমাকে যেভাবে, মানে কি বলবো, এগুলো বলতেও ভালো লাগছে না এইসব জিনিসগুলো। তো এগুলো কেন হবে? আজকে একটা মানে হবু শিক্ষিকা, তাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে, দুটো হাত চারটে পুলিশ দিয়ে উঁচু করে, তাদের জামা কাপড় কোন দিকে কিভাবে গেল সেটা লক্ষ্য রাখা হচ্ছে না। এটা কি বার্তা যাচ্ছে? ধরার কোনো প্রসঙ্গ তো ছিল না। আমাদের কেন এইভাবে, আমরা একটা রাজনৈতিক, কি রাজনৈতিক দল আমরা? আমরা তো একটা পুরোপুরি অরাজনৈতিক, একটা উত্তীর্ণ বঞ্চিত। আমরা সরকারের বিরুদ্ধে যাইনি, আমরা সিস্টেমের বিরুদ্ধে গেছি। যে শিক্ষা দপ্তর কাজ করছে না, তাই শিক্ষা দপ্তরে আমরা ডেপুটেশন দেব, সেই জায়গায় এমন হবে কেন? এমন অত্যাচারটা হবে কেন? আমরা তো বেশি সংখ্যক যায়নি, অল্প সংখ্যা কয়েকজন গেছে, তারা, আমরা যারা যারা গেছি আমরা একটা ডেপুটেশন দেবো, আলোচনা করব, চলে আসবো। সেইখানে এই জায়গাটা তৈরি হলো কেন? যারা আগামী দিনের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ তৈরি করবে, আগামী দিনের ভবিষ্যৎ যাদের হাত দিয়ে সৃষ্টি হবে, তাদের এইভাবে রাস্তার উপরে, ফাঁকা মাঠে রাস্তার উপরে, রাজপথে এইভাবে দুটো হাত দুটো পা উঁচু করে নিয়ে নিয়ে বাসের মধ্যে একটা মরা মানুষের মধ্যে ফেলে দেয়া, এটা আমার মনে হয় একটা, এ সমাজে এটা একটা কি বার্তা গেল? আমি তো খুব অবাক লাগছে। আমি লাইভে আসতাম না, এই সব বিষয় নিয়ে অ্যাকচুয়ালি লাইভ ভালো লাগে না আমার। তো এগুলো কেন? বিধাননগর উত্তর থানা যেভাবে আমাদেরকে দাঁড়িয়ে একটা কথা বলার পর্যন্ত সুযোগ দিল না, আমাদেরকে তুলে নিয়ে গেল। আর আপনারা যারা টেট কোয়ালিফাই আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা দেখলেন, যদি 30,000 ডিএলএড থাকে, 3,000 পথে নামতে পারলেন না, কটা পুলিশ ভ্যান ভর্তি হয়ে যাক,
বাকি যে স্টুডেন্ট মানে যে চাকরি প্রার্থীদের পুলিশ ভ্যানে আর জায়গা ধরবে না, তখন গিয়ে আমরা দাবিগুলো জানাবেন। সেই জায়গাটাকে আমরা করতে পেরেছি? আজকে আপনাদের কষ্ট হচ্ছে না যারা যাননি, কোনো কারণ ছাড়াই যারা রাজপথে যাননি? আমি দেখতে পাচ্ছি যারা আন্দোলনে যায়নি, অনেক শিক্ষিকাদের দেখতে পাচ্ছি, আমরা যখন থানার থেকে ছাড়লাম তারা ফেসবুকে সুন্দর সুন্দর ছবি আপলোড দিচ্ছে। তারা কোনোদিন আন্দোলনে আসে না, কিন্তু টেট পাস। অবাক হয়ে যাচ্ছি, এমন অনেক ক্যান্ডিডেট আছে, রিলস বানাচ্ছে, গানের সাথে রিলস বানাচ্ছে। আজকে আপনারা তো ভালো করেই জানেন, আমরা তো সরকার বিরোধী কেউ নয়, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা জরুরি। আমরা পেরেছি, কিন্তু আরো দরকার, লাগাতার দরকার। মুখ্যমন্ত্রী কাগজ পড়েন, প্রত্যেকটা কাগজে চোখ বোলান, এটা তো জানেন প্রত্যেকেই। আজকে পঞ্চম শ্রেণীতে এই 1 to মানে প্রাথমিকে বোধ 1 to 5 সেমেস্টার সিস্টেম নিয়ে খবরের কাগজে পড়ে উনি স্টেপ নিলেন যে বাচ্চাদের উপর চাপ দেওয়া যাবে না, এই ক্রেডিট বেস যে এডুকেশনটা দিতে চেয়েছিলেন। তো সেগুলো কাগজের মাধ্যমে কিন্তু উনি দেখেছেন। আর আমাদের তো এই যে আন্দোলন করলাম তারপরে কিন্তু বড় পেজে বড় বড় করে লেখা বেরিয়েছে, ডিটেলস বেরিয়েছে প্রত্যেকটা পেপারে। তো সেখানে 400 দেখানো হচ্ছে, 400, 40,000-এ 400 জন পথে নেমেছে। লজ্জা লাগা দরকার। আজকে যে বোনটাকে উঁচু করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, যে দিদিটাকে উঁচু করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কতজন নিয়ে যেতে পারতো যদি 40,000 পথে নামতাম, যদি 4,000 পথে নামতে পারতাম? যেভাবে এসে আমাদের মুখ আটকে দেওয়া হলো, আমাদের কণ্ঠরোধ করা হলো, দাঁড়াতে পারেনি, নামার আগের থেকে গলা ধাক্কা দিতে দিতে গাড়িতে নিয়ে তুললো। এটা ভালো লাগলো? যারা টেট উত্তীর্ণ 22-এর পাস যারা আসে, আন্দোলন আন্দোলন করে মাথা খারাপ করে দেন, তারা কোথায়? কেন 400 জন, 500 জন, 1000 জন যাবে? আমাদের মানে যখন শিয়ালদার থেকে, আপনারা জানেন শিয়ালদার থেকে আইবিএসবি পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট খবর যায় যে এত সংখ্যক আছে, সে অনুযায়ী তারা রেডি, আমরা কথাই বলতে পারলাম না, গলা ধাক্কা দিতে দিতে নিয়ে বাসে নিয়ে তুললো। যারা শুয়ে পড়েছে আমাদের শিক্ষিকারা, আমাদের অনেক শিক্ষকরা শুয়ে পড়েছে তারা ওই ধুলোতে, সেই অবস্থায় উঁচু করে নিয়ে বেরিয়ে গেছে। না পারলে, দুজনের হাত যখন ছাড়াতে না পেরেছে, তখন তারা বল প্রয়োগ করেছে। এমন ঘটনা আমি শুনেছি অনেকের মুখ থেকে, যে দাদা না পেরে ওরা অনেকে লাথিও মেরেছে আমাদেরকে। আমার তো ঘাটটাকে এমন করে ঘাটটা ধরে পুরো চেপে রেখে একদম পুরো রেখে আগে তোল। আমরা কারা? একটা সিভিক ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, তারা MA পাস করা, DLED প্রশিক্ষণ ট্রেন ক্যান্ডিডেট এবং ইনস্টিটিউটের গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ যারা যারা পুরো শিক্ষক হয়ে গেছে, শুধু একটা ইন্টারভিউ বাকি, তাদের গায়ে হাত তুলছে। একটা 8-এর সার্টিফিকেট কিনে চাকরি পাওয়ার সিভিকরা। আমরা সমাজে কোথায় নেমে গেছি বুঝতে পারছেন? আজকে আমরা শিক্ষক হতে চেয়েছি, এটা কি আমাদের দোষ? কেউ তো এই পেশায় আসতে হবে, নাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটা তো ভেঙে যাবে। আজকে 2022-এর পর আমি দেখছিলাম একটা ইউটিউবার 2022 সালের পর থেকে সে ইউটিউব করা শুরু করেছিল। ইউটিউব বা ফেসবুকে সে বিভিন্ন ভিডিও, জোকস, রিলস এইগুলো ছাড়তো, কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন। তো আজকে সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে গেছে। গতকাল একটা ভিডিও দেখছিলাম, 2022 থেকে 2 বছর এসে, কিন্তু সবাই তো এই কাজটা পারে না। যারা শিক্ষিকা হবে, শিক্ষক হবে, প্রশিক্ষণ নিয়েছে, অলরেডি একটা ইনভেস্ট করেছে, যারা একটা প্রশিক্ষণ তো এমনি এমনি হয়নি, কিছু না হোক অনেকে 70,000, 80,000, 1 লাখ টাকা খরচ হয়েছে, বা একটা যথেষ্ট পরিশ্রম হয়েছে। তার থেকে তো একটা ফিডব্যাক দরকার আমাদের। উত্তীর্ণ হয়েছে, তারপরে কেউ উত্তীর্ণ হয়ে অন্য পেশায় যায় বলুন? এখন যদি কোনো শিক্ষিকাকে বলা হয় আপনি চপ মুড়ির ব্যবসা করুন, সেটা কি ভালো দেখাবে? কোনো শিক্ষিকাকে যে বলা হয় যে আপনি 2-4টা ছোলা ভাজা আর আপনি একটা চা, একটা নিয়ে একটা টেবিল পেতে আপনি মেলায় বসুন, পারবেন? কাজ ছোট না, আমরা জানি ভালো করে, কোনো কাজেই ছোট না, কিন্তু আপনি কি পারবেন বলুন? আজকে আমি খুব খারাপ লাগলো, আমি এই অবস্থা দেখে, যেভাবে ধরে নিয়ে যাচ্ছে, বোরখা পরা অনেক বোনেরা আছে, তাদেরও
দুটো পা চারজন চারদিকে ধরে উঁচু করে নিয়ে যাচ্ছে, উঁচু করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একদম সত্যি একটা অমানবিক কাজ কিন্তু আমাদের সাথে 2 তারিখে হলো। এর আগে কিন্তু আমরা আন্দোলন করেছি, এর আগেও বিধাননগর পূর্ব থানার অধীনেও আমরা আন্দোলনে গেছি, কিন্তু এই রকম ভাবে মানে আমরা যেন একটা আসামি খুঁজে না পেলে যেমন হয়, খুঁজে পাওয়ার পর যেমন হয়, র্যাপিড অ্যাকশন ফোর্স মানে র্যাফ নামিয়ে সেটা আমাদেরকে ছত্রভঙ্গ করে টানতে টানতে তুলে ধরা হলো। কার হাত ভাঙলো, কার চোখ গেল, কার কানের দুল ছিঁড়ে গেল, এগুলো কিন্তু দেখা হয়নি। আর আপনারা যারা উত্তীর্ণ হয়ে এখনো পর্যন্ত যারা বসে আছেন, তারা বসে থাকুন, আর কিচ্ছু বলার নেই। আমার খুব খারাপ লাগলো আজকের একটা ভিডিও আমি ফুল দেখার সেই মানে বর্তমানে এত ফোন আসে, আজকে তেমন কারোর ফোন ধরিনি, আমি রিসিভ করিনি। তো আজকে এই ভিডিও একটা দেখে আমার সন্ধ্যাবেলা দেখে আমার যেন গায়ে কাটা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে আমার যেন কেমন যেন একটা লাগছে মনের দিক থেকে। যারা আমাদের ডাকে এসছে, যারা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যে কন্যাশ্রীরা দূর দূর জেলার থেকে এই রাজপথে এসছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, আর পুলিশ সেখানে অমানবিকভাবে তাদেরকে তোলা হলো। মানে এমনই একটা ব্যাপার, এদেরকে 2 মিনিটের মধ্যে তুলতে হবে টার্গেট নিয়ে। তো আপনারা যারা টেট করতে উত্তীর্ণরা আছেন, তারা এগুলো বাড়িতে বসে আপনারা কষ্ট পান না? আপনার বোনটাকে যদি ওইভাবে টেনে হিজলে নিয়ে যায় বারবার রাস্তার একটা কাকর বালি রাস্তার উপরে তাকে টানতে টানতে নিয়ে বাসে তোলে, আপনাদের কষ্ট হয় না? শিক্ষা দপ্তর আবার অভিযান করে দেখান। আমরা প্রতীকে তালা ঝুলিয়ে দিয়ে এসছি শিক্ষা দপ্তরে। যে শিক্ষা দপ্তর কাজ করছে না, কেন বঞ্চনার শিকার হয়েও আপনারা কেন রাজপথে নামেন না? আজকে আমার এই ফেসবুক যারা যান না ভিতরে গিয়ে দেখুন, একটা ভিডিও দেখলে গায়ে কাটা দেবে। ওটা নিজের আত্মীয় ভাবুন, নিজের বোন ভাবুন, নিজের সহযোদ্ধা ভাবুন, কষ্টটা বুঝবেন সব। তখন উত্তরবঙ্গ থেকে আদিত্য এলো, তার কথা বলতে পারে না সে। নদিয়া থেকে পৃথ্বীরাজ এলো, কথা বলতে পারে না। তারা ভালো করে কথা বলতে পারে, চলতে পারে না। তারাও পুলিশের হেনস্থার শিকার। জানেন এটা কত বড় অন্যায়? পুলিশের কাজ করেছে, কিন্তু টেট উত্তীর্ণ যারা এখনো পর্যন্ত লাইভ দেখেন বা চাকরি পাওয়ার জন্য প্রত্যেকদিন পড়াশুনো করছেন, তারা জানেন না যে বিষয়গুলো আমাদেরকে এটা আঘাত করা হচ্ছে। পুলিশ ভ্যান, পুলিশ পিকেট এত পরিমাণ রেখেছে, আমরা যদি আরো বেশি সংখ্যক যেতাম অবশ্যই আমরা বসতে পারতাম। তো আন্দোলনের কথা আর বলবেন না, এই বিষয়ে যাচ্ছি না। এখন যত ভ্যাকান্সি দেবে এটা নিয়ে আর আমরা এগোতে চাইছি না। এভাবে চলতে পারে না। থানা থেকে বেরিয়ে এলাম, দেখলাম অনেক টেট কোয়ালিফাইড, তারা বিভিন্ন স্ট্যাটাস তাদের ফটো, সুন্দর সুন্দর ফটো শেয়ার করছে। অবাক লাগে আমার। দেখুন, চাকরি পাবেন, কিন্তু আগে বড় মানুষ হতে হবে। দরকার ছিল কি বিভিন্ন জেলার থেকে তারা আলাদা ব্যানার, আলাদা পোস্টার, একটা শিক্ষিকা হিসেবে যেটুকু দাবি রাখা যায় সেগুলো করে এনে তারা পরের দিন বা রাত 1টা-1.5টার সময় যারা বাড়িতে গেছে, তাদের কষ্টটা আপনারা বুঝলেন না যারা বাড়িতে ছিলেন। যারা সিটি সেন্টারে নেমে ছুটতে বিকাশ ভবনের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, আমাদের মোহিতের দায়িত্ব ছিল, তাদের কষ্টটা আপনারা বুঝলেন না যে এত পাস সিটি সেন্টার কোথায় আর বিকাশ ভবন কোথায়। এখান থেকে বড় ডিস্টেন্স আছে। সিটি সেন্টারের পর মেট্রো হচ্ছে সেন্ট্রাল মেট্রো। তো আমাদের মনে হলো না? কিচ্ছু বলার নেই। সত্যি কথা বলতে, সেন্ট্রাল পার্ক মেট্রো আর সিটি সেন্টার মেট্রো দেখুন তো কত ডিস্টেন্স রয়েছে, সেখানে হাঁটতে হাঁটতে গেছে। কেউ বিকাশ ভবনে বিধাননগর থেকে গেছে। কি একটাই লক্ষ্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা করা যায়। আজকে এসএসসিরা আন্দোলন করছে, দেখুন তো ওদের চাকরি, ন্যায্য চাকরি, ওদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। আপনারা একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।
কথাটা একদম ভুল নয়। যাদের চাকরি চলে যাওয়ার কথা, গতকাল তো আমরা গেছিলাম, যাদের চাকরি চলে যাওয়ার কথা তারা একজনও কিন্তু বাড়িতে বসে ছিল না। তারা কিন্তু সবাই আজকে সল্টলেক বিকাশ ভবন সেদিন অবরুদ্ধ করে ফেলেছে, পুলিশে কিছু করতে পারেনি। যে 26,000-এর মধ্যে যে সংখ্যক যোগ্যরা আছে তাদের বাদ দেবে, এরকম একটা সম্ভাবনা যাতে তৈরি না হয়, তো অযোগ্যদের খুঁজে বের করার জন্য তারা পথে নেমেছে। তারা কিন্তু একজনও কিন্তু বাড়ি থেকে পেট ব্যথার কারণে কিংবা বাড়িতে কাজ হচ্ছে বা আদার্স কোনো কারণে কিন্তু তারা পিছিয়ে আসেনি, তারা কিন্তু গেছিল। ওই চাকরি প্রার্থীরা যারা চাকরি যাদের চলে যাওয়ার কথা, চলে যাচ্ছে, তারা কিন্তু একজনও কিন্তু অ্যাবসেন্ট করেনি, সবাই কিন্তু রাজপথে নেমেছিল। পুলিশ 2-4টে ভ্যান পাঠানোর পর দেখতে পাচ্ছে যে আর আমরা পাঠানো সম্ভব না, পুলিশ ভ্যান আর নেই। পুলিশ কি করে, বাধ্য হয়ে তারা বসে পড়েছে ওখানে। 1টা 2টো 4টে 5টা 7টা ভ্যান থাকতে পারে, সে 7টা ভ্যান ভর্তি হলো, তারপরে ওদের নিয়ে যাবে কোথায়? ওরা তো বসবে। সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না। ওরা ওদের চাকরি পাওয়ার পর চাকরি যাবে, তাই ওরা পথে নেমেছে, যাতে না যায় সেটা পরের ব্যাপার। সেখানে একজনও অ্যাবসেন্ট নেই, আর আপনারা পাননি, এখনো শূন্যপদও ঘোষণা হয়নি, আপনারা আসতে পারলেন না। আপনারা আসতে পারলেন না, জানি না কোথায় ভুল হচ্ছে। প্রচুর ক্যান্ডিডেট আছে ইউটিউব দেখে। আমি এক জায়গায় গেছিলাম, হঠাৎ করে একজন, আমি দাঁড়িয়েছিলাম কয়েকজনের সাথে, হঠাৎ করে এক ম্যাডাম আমাকে, বিদেশ দা আপনি? আমরা হ্যাঁ। তো বলছি আমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে না কেন ফোন নাম্বার? তা বলতে আমি বললাম, আপনার নাম কি, আপনি কোথায় বাড়ি, আপনি কি করেন, আমার কোথায় দেখেছেন? তা কম্পিটিটিভের জন্য পড়াশুনো করেন ম্যাডাম? তা বললো আপনার বাড়ি এখানে? হ্যাঁ এখানে আমার বাড়ি। তা বললো কম্পিটিটিভের জন্য আমি পড়ি, ইউটিউবে দেখি, আন্দোলন কোনোদিন যায়নি, কোনো গ্রুপে নেই। এমন ক্যান্ডিডেট কিন্তু প্রচুর সংখ্যক আছে। তো উনি চলে গেলেন নাম্বারটা নিয়ে, এরাও কিন্তু ইন্টারভিউ যুক্ত হবে। কেউ করবে আর কেউ তো আর ফল ভোগ করবে। এই জায়গাটা বর্তমানে তৈরি হয়েছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের। এই পাসটা, এই কোয়ালিফাইটা যদি 20,000-এর মধ্যে হতো, তাহলে দেখতে পেতেন আমরা 20,000-এই পথে নামতে পারতাম। যদি 15,000 হতো, দেখবে আরো 15,000-এই পথে নামতে পারতাম, একজনও বাদ যেত না। কিন্তু এটা 35-40,000 হয়ে গিয়ে এই সমস্যাটা দেখা দিয়েছে। বারবার একটা কথা বলি, আগামী দিনে যেটা আসছে 2022-এর টেটের মতো এমন টেট, স্বচ্ছ টেট হবে, কিন্তু এমনভাবে অনেকে এই টেটে, অনেকেই আমার মনে হয় যে অনেক কম পড়েও কিন্তু অনেকে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। তারা মনে করছে যে আমরা তো এই নর্মাল পড়াশুনো করে করে ফেললাম, তো ইন্টারভিউয়ে তো আমরা ভালো নাম্বার পেয়ে চাকরি পেয়ে যাব। যদি ভ্যাকান্সি থাকে, ওই 32 স্কোর দিয়েও কিছু হবে না। আবারও বলছি, প্যানেল কিন্তু মিক্সড হবে, নতুন পুরনো সবাই মিলে প্যানেল, যেমন 2017-এর প্যানেল হয়েছে তেমন প্যানেল কিন্তু তৈরি হবে, এটা ভাববেন। 30 স্কোর 31 স্কোর নিয়ে আপনি বাড়িতে বসে থাকবেন, আর 24 স্কোর 25 স্কোরে তারা চাকরি পাবে না, এটা সম্ভব না। মিক্সড, সকলে সুযোগ পাক, যোগ্যরা স্কুলে যাক, এই দাবি কিন্তু ঐক্য মঞ্চের বরাবরই ছিল, এখনো থাকবে। আজকে 400 জন 500 জন উপস্থিত হচ্ছে। আজকে যদি ইন্টারভিউ নোটিশ বা অন্য আদার্স কোনো কোনো ডকুমেন্ট জমা দিতে হচ্ছে 22-এর, আপনারা কি যেতেন না? আজকে বোনেদের যেভাবে নিয়ে গেল, আমার দেখে খারাপ লাগছে একদম, একেবারেই পুরো আমি তাকাতে পারছি না আমি তাদের দিকে। 4টে করে পুলিশ চারদিকে ধরে নিয়ে উঁচু করে নিয়ে নিয়ে বেরিয়ে যায়। যে একটু জোরাজোরি করছে তার উপর প্রেশার ক্রিয়েট করছে, যে একটু শক্তি ধরার চেষ্টা করছে উত্তীর্ণরা পথে বসার জন্য, তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই লাইভটা এই কারণেই করা, আমার খুব খারাপ লাগছে ওই আজকের যে একটা ভিডিও দেখে, কিভাবে ওগুলো ভাবলে এখন যেন গায়ে শিহরণ জাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে পথে গেলেন না, যারা যাননি, আমার খুব খারাপ লাগলো। আমরা ইচ্ছে করলে কিন্তু এই মুহূর্তে
আমরা আরেকটা পারমিশন করতে পারতাম, ধর্ণা দিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এই পথে যাচ্ছি না, এই পথে যাচ্ছি না। আমরা উপস্থিত হচ্ছেন না। যখন সরকার দেখে যদি 30,000 ডিএলএড থাকে, তাহলে কেন 1,000 জন পথে নামছে আর 29,000 কেন পথে নামছে না? তাহলে আমরা ভুল? এই প্রশ্ন এইটাই দেখে। যদি 30,000 ডিএলএড থাকে, তাতে 3,000 অন্তত পথে নামুক, সেখানে যদি 1,000 পথে নামে, মিছিল হলে বেশি হয় জানি আমরা, কিন্তু যদি 1,000 পথে নামে, তাহলে মনে করবে 1,000 জন যেটা বলবে না 29,000 জন যেটা বলবে সেটা ঠিক হবে। জায়গাটা এখানে চলে এসছে। আমরা কিন্তু আর ধর্ণা টন্না করছি না, যা হবে দেখা যাবে। আইনি পদক্ষেপগুলো জোর দেবো বা দিচ্ছি, অলরেডি আছি। এই আইনি বিষয়গুলো আমরা আর এইসব ফেসবুকে আপডেট দিচ্ছি না। যা হবে ভিতরে ভিতরে যা হবে, প্রত্যেক জেলার যে নেতৃত্ব আছে তারা জানবে। আর বাইরে এই ফেসবুকে আর আপডেট দেব না। আর আমার খুব খারাপ লাগছে আজকে ভিডিওগুলো দেখে, আগের দিন দেখিনি, শুধু আপলোড দিয়েছি ফেসবুকে। তবে এইটুকু বিষয়, যারা কোনো সমস্যা ছাড়াই আন্দোলনে আসতে পারেননি, তাদের একটু লজ্জা লাগার দরকার আছে। ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, লজ্জা লাগবে। আর গতকাল সভাপতি মহাশয়ের কাছে গেছিলাম, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর গৌতম পাল মহাশয়ের কাছে। খুব ভদ্রলোক, খুব ভদ্র। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। যেটুকু বুঝলাম, শূন্য পদটা কিন্তু সরকার স্কুল শিক্ষা দপ্তরকে কিন্তু দেবে, এটা মাথায় রাখবেন। স্কুল ডিপার্টমেন্ট কে সরকার দেবে ক্রিয়েট করে, স্কুল ডিপার্টমেন্ট কিন্তু পর্ষদকে দেবে, আর পর্ষদ আধা ঘন্টার মধ্যে নোটিশ দেবে। আর নিয়োগ কিন্তু হবে, কত বড় হবে কেউ জানে না। শূন্য পদের বিষয়টা পুরোপুরি সরকার দেখে, স্কুল ডিপার্টমেন্টও নয়, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট দেখে। আর ওবিসি মামলা মিটে গেলে, যেটুকু শুনতে পাচ্ছি, ওবিসি মামলা মিটে গেলে দেনান দেয়ার সলভ হতে পারে। আমাদের বিষয় নিয়ে ভাববেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি যে এই শূন্য পদের বিষয়টা কিন্তু আমাদের পর্ষদ সভাপতির কিন্তু কোনো হাত নেই। আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার, আপনার ডিমান্ড আপনি রাখবেন, আপনার স্বপ্নের টেট, স্বচ্ছতার টেট, এই 2022 টেট এ যাবৎকালের পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বড় টেট। তবে আমার ব্যক্তিগতভাবে আমার যেটুকু মনে হয়, স্যারের সাথে দীর্ঘবার গিয়ে যেটুকু বুঝলাম, যদি স্বাধীন যদি পর্ষদের দায়িত্ব থাকতো যে শূন্য পদ ক্রিয়েট থেকে শুরু করে, তো শূন্য পদটা কিন্তু ভালো আসার সম্ভাবনা থাকতো। কিন্তু একটা সিস্টেমে সব কিছু চলে। শূন্য পদ কিন্তু চাইতে গেলে যেখানে যা পারেন, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা, মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা করুন। ওনার সহানুভূতি যদি আদায় করতে পারেন, আবারও বলছি, এখানে বিরোধিতার কোনো জায়গা নেই। এখানে সরকার বিরোধী কোনোদিনই নয়, আমরা বারবার বলছি। কে কি কমেন্ট করছে আমার জানা নেই। শূন্য পদটা কিন্তু সরকার 10,000 দিলেও দিতে পারে, আবার 30,000 দিয়েও রিক্রুটমেন্ট শুরু করতে পারে। এটা কিন্তু সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে, আর কেউ না। এটা আমি শেষ কথা বললাম। সেই যার যেখানে সুযোগ পাবেন, গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানেও যদি পারেন দেখা করতে, গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী সেখানেও যদি পারেন দেখা করতে, আপনারা দেখা করতে পারেন। গলায় প্রচণ্ড বেশি কথা বললে গলা শুকিয়ে যাচ্ছে। যাই হোক, গঙ্গাসাগর মেলা, এখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ভদ্রভাবে গিয়ে ওনার কাছে যদি দিতে পারেন, মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় করাটা খুব জরুরি। এই ছাড়া কিন্তু সব উত্তীর্ণদের বেরোনোর কিন্তু কোনো ফাঁক নেই। স্কুল শিক্ষা দপ্তরের হাতে গেলে কিন্তু শূন্য পদ, আবারও বলছে, কমে যাবে। আর পর্ষদের কাজ কোনটা? পর্ষদের কাজ, পর্ষদ স্যারকে ডিমান্ড রাখতে বলেছে যে আমার শিক্ষক প্রয়োজন, শিক্ষক দরকার। কিন্তু শূন্য পদের সমস্ত বিষয়টা কিন্তু কমিশনার এবং গভর্নমেন্ট, এনাদের উপর নির্ভর করে।
সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করুন আপনারা, ভদ্রভাবে ওনার কাছে দাবি, ওনার সহানুভূতিটা আদায় জরুরি। এটাও জানানো উচিত যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো, যে ম্যাডাম বারে বারে প্রত্যেকটা জায়গায় বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কারণে প্রচুর টাকা ওখানে বেরিয়ে যাচ্ছে। তো এটা তো দিতে হবে, যেহেতু শুরু হয়েছে এত বড় একটা প্রকল্প। তার সাথে সাথে বলতে হবে যে শিক্ষার্থীরা, উনি যে বলছিলেন না যে বাচ্চাদের উপর চাপ দেয়া হয়ে যাচ্ছে, উনি এটা বুঝলেন সহানুভূতির সাথে, হ্যাঁ চাপ দেয়া হয়ে যাচ্ছে, মানে উনি সামনাসামনি যেটুকু বুঝলেন যে চাপ দেয়া হয়ে যাচ্ছে, বাচ্চাদের চাপ দেওয়া যাবে না, অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। তো এটাও বুঝবেন যে শূন্যপদ কম থাকার কারণে স্কুলগুলো সব, আরে মানে গরিবের সন্তানেরা, মধ্যবিত্ত সন্তানেরা আর স্কুলে আসতে পারছে না, মানে শিক্ষক নেই, তারা ঠিকঠাক শিক্ষা পাচ্ছে না। তো এইসব বিষয়গুলো মুখ্যমন্ত্রী যেভাবে সুন্দরভাবে বোঝানোর সুযোগ পেলে তো কিন্তু কাজ হবে। আর বিভিন্ন এমপি এমএলএদের কথা বলি, আমরা তো আজ থেকে না 2 বছর এমএলএ এমপি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোন কথাটায় হঠাৎ করে খুব সহানুভূতির সহিত সেটা পাশ করে দেবেন আর কোনো কথা রেগে যেতে পারেন। তো এই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীকে সবাই কিন্তু সামনে কিন্তু বলেন না বিষয়গুলো নিয়ে। এই চাওয়াচাওয়ির বিষয়টা আমি পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছি, আমার ব্যক্তিগত মত জানাচ্ছি, এটা কিন্তু ডাইরেক্ট কেউ ফেস করবে না, এটা আমাদেরকে বলতে হবে। আমি পরিষ্কারভাবে যেটুকু আমার দেখে মনে হয়, মুখ্যমন্ত্রী যেটুকু দেখেছি, মুখ্যমন্ত্রীর থেকে আজ থেকে দেখছি না, অনেক দিন থেকে দেখছি, যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন থেকেও দেখছি। এমনকি আজও লাইভে একটা কথা বলি, আমি তো এখন কলেজে পড়তাম বা কলেজ শেষের দিকে, শেষ প্রায়, মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী হননি, তখন একজন দলের নেত্রী ছিলেন। তো আইন অমান্য করতে গেছিলাম তখন, মানে সিপিএম ছিল, বামপন্থীরা, আইন অমান্য করতে গিয়ে প্রেসিডেন্সি ছিল, একসাথে আমরা ছিলাম। আজকে লাইভে কথাটা বলছি, আমি কথাটা কাউকে বলি না। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন, একটা দলনেত্রী ছিলেন, সেই দলনেত্রীর সাথে প্রেসিডেন্সি জেলে, আমি তখন খুব, আমার বয়স কম, তো সেখানে আমরা কিন্তু এক জায়গায় ছিলাম। আমিও কোনো না কোনো কারণে গেছিলাম। তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই চিনি, আমরা কোনো রাজনৈতিক দলের নাই, তবে সেই সময় অল্প বয়স একটা মেসে থাকলে যেমন হয়, চল ঘুরে আসি, নতুন কলেজে আসলে যেমন বলা হয় চল ঘুরে আসি, তো সেই রকমভাবে গেছিলাম। তো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী হননি উনি। তো আন্দোলন কাকে বলে সেটাও দেখেছি। কোনোদিন সুযোগ পেলে অবশ্যই ম্যাডামকে জানাবো বিষয়গুলো, সেই সুযোগটুকু পাওয়া সম্ভব না, বা অনেক টাইম দিতে হবে এই সুযোগটা পাওয়ার জন্য। তো আগামী দিনে আমার এই একটা পদক্ষেপ আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য। জানি না কি হবে, তবে আমাদের মুখ্যমন্ত্রী যদি সহানুভূতি আদায় করা যায়, 2022 টেট উত্তীর্ণ কেউ বসে থাকবে না, এটা পরিষ্কারভাবে জানাচ্ছি। আপনারা যেখান থেকে যেভাবে পারেন একটু বলুন, যে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, 43 বছর পেরিয়ে কাছাকাছি চলে এসছে, তারা বর্তমানে কিন্তু যারা নতুন উচ্চ মাধ্যমিক বা ডিএলএড করেছে, তাদের সাথে কম্পিটিশন করে পারবে না ম্যাডাম। তো ম্যাডাম, এই 42 বছরের যে ছেলেটা আজকের ছেলেদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না, আপনি যদি ভ্যাকান্সি দেন তার পরিবারটা বাঁচবে ম্যাডাম। তো এমন করে যে তুলে ধরা যায়, কাজ কিন্তু দেনান দেয়ার হবে। আমি কি আজকের লাইভটা কিন্তু একদম বন্ধুর মতো লাইভ করছি আপনাদের সাথে, কোনো সিরিয়াস ব্যাপার না, কেউ কোনো এটা নিয়ে ইস্যু করবেন না। আমি নর্মালি আমার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে করছি। আমাদের ম্যাডাম হচ্ছে এরকম, সিএম ম্যাডাম এমন, যদি একটু সহানুভূতি জাগাতে পারেন, আমার মনে হয় খুব অল্প সংখ্যক কিন্তু উত্তীর্ণ আছে। এই বেরিয়ে গেল, আপাররা বেরিয়ে যাচ্ছে, ওদিকে 17 প্যানেল বেরিয়ে গেল, আবার কিছু ভ্যাকান্সি রয়েছে ওদের পড়ে, সেগুলোও বেরিয়ে যাবে। তো দেখবেন লাস্টে টেট উত্তীর্ণ এবং পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড খুব কম সংখ্যক।
আর এনআইএস এর ব্যাপারটা বলি, এনআইএস সুপ্রিম কোর্টের রায় বলবৎ থাকবে, তবে যারা এদিক ওদিক করে যারা সার্টিফিকেট জোগাড় করেছে অলরেডি ধরা পড়েছে অনেকেই, সেই বিষয়টা কিন্তু পর্ষদ খুব ভেরিফিকেশনটা খুব কিন্তু সেইভাবে করবে। কিছু করার নেই, সুপ্রিম কোর্ট যেখানে রায় দিচ্ছে উত্তরাখণ্ড সরকার মেনে নিয়েছে দেখলাম। যাই হোক, এই বিষয়গুলো যাচ্ছি না, তবে খুব কম সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত আছে। তো ম্যাডামকে যদি বলা হয় তাহলে ভ্যাকান্সি দিলে একমাত্র বেরোবে, কারণ নতুন যে উত্তীর্ণ ক্যান্ডিডেট, যে মনে করুন খুব অল্প বয়স যার, সে কোনো অন্যায় করেনি, সেও কিন্তু ভালো নাম্বার পেয়েছে, তাকে তো আর বসেই রাখা যাবে না। তো তার সাথে সাথে 43 বছরের যে বা 42 বছরের যে দাদাটা, সেও যাতে কম্পিটিশনে আসতে পারে, তার জন্য দরকার পর্যাপ্ত ভ্যাকান্সি। এইটা যদি ম্যাডামকে, সিএম ম্যাডামকে যদি বলা যায়, আমার মনে হয় একবারে কাজ হবে। কিন্তু সেই বলার জায়গাটা আমরা দূর দূর জেলায় বাড়ি, সেটা যোগাযোগ করা খুব মানে খুব চাপের। একমাত্র পথ, আমি দেখুন কোনো জেলায় যদি ম্যাডাম যান, কোনো জেলায় মনে করুন 1 বছর পর ম্যাডাম একবার গেলেন, সেই জেলার কোনোদিন যারা নিয়ে যাচ্ছেন তারা আপনাকে কোনোদিন দেখা করতে দেবে না ম্যাডামের সাথে। তার কারণ তার ফেসটা নষ্ট হয়ে যাবে। চাকরি প্রার্থীদের সাথে দেখা করতে কোনো মতেই দেবে না যে জেলায় যাবে। একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে আমরা দেখা করতে পারি। এই কথাটা আমাদের বোঝাতে পারছি না, এতক্ষণ বোঝাচ্ছি একই কথা। যদি আন্দোলন করতে পারি আমরা ম্যাডামের সামনে কোথাও, আন্দোলন মানে আমাদের বিষয়টা দেখুন, কোনোভাবে আপনার সাথে দেখা পাচ্ছি না, তাহলে কিন্তু হবে। কিন্তু মনে করুন মালদায় গেল, মুর্শিদাবাদে গেল, বা সন্দেশখালী গেল, বা যেখানেই গেল, সেখানকার যারা এই অনুষ্ঠান করার মানে যারা পরিচালনা করছে, তারা কিন্তু আপনাকে কিন্তু দেখা করতে দেবে না কোনোভাবেই। চাকরি প্রার্থীদের সাথে চেষ্টা করে আমরা দেখেছি, তারা কেউ ম্যাডামের সামনে এইসব কথা বলতে বা এই সুযোগ দেবেন না, 1 সেকেন্ডের জন্য হলেও দেবেন না। এটা কেন দেবেন না আপনারা ভালো করে জানেন, ন্যায্য দাবি। বা কেউ মানে ক্যামেরার সামনে বা সাংবাদিকদের সামনে মুখ ফসকে এমন একটা কথা বললো, ম্যাডামের সেটা খারাপ লাগলো, সেটা নিউজ হলো, খবরের কাগজে বেরোলো। তো এইসব বিভিন্ন কারণে, বিভিন্ন ল অ্যান্ড অর্ডার মেনটেনের কারণে দেখা করতে দেয় না। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমাদের সাথে বা সাধারণ মানুষের সাথে দেখা হয় না। পার্টির কোনো কর্মী বা পার্টির সবাই আসতে পারে, কিন্তু আমরা পারবো না। যে কেউ আসতে পারে, পার্টির মানে যারা সদস্য, তারা ম্যাডামের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু আমরা পারবো না। তাই আমাদের যে জায়গাটা খোলা আছে, সেই জায়গাটা থেকে আমরা লড়াইটা করতে পারি। ম্যাডামের সামনে যদি একটু সহানুভূতি দেখাতে, ম্যাডামের সহানুভূতি আদায় করতে পারেন, আমি বলছি দেখবেন শূন্য পদও পাবেন, রিক্রুটমেন্টও দ্রুত হবে। আর ধর্ণা আন্দোলন এগুলো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আন্দোলন যদি করতে হয়, বসতে হবে, বসে যেতে হবে। সেই বসে যাওয়ার অবস্থাটা দেখলাম 2 তারিখে, যারা এসছে আমি নতমস্তকে কুর্নিশ জানাই তাদের কুর্নিশ জানাই। জানার পরও আমরা রাজপথে নেমেছিলেন। হয়তো সবার সাথে কথা হয়নি, সবার সাথে মেশা হয়নি, বা আমি সেই সময় কথা বলাও হয়নি, কারোর সাথেও কথা বলিনি। যারা আমাদের থানায় ছিল তাদের সাথেও কিন্তু সেইভাবে কথা বলিনি আমি। ভালো লাগছিল না বিষয়টা, মানে ব্যবহারটা এত খারাপ হয়েছিল। আমাদের থানা বিধাননগর, ওটা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় ছিলাম আমি, তো আমারও ভালো লাগেনি অতটা। কেউ বিধাননগর পূর্ব থানায় ছিল, কেউ উত্তর থানায় ছিল, কেউ ইলেকট্রনিক্স থানায় ছিল। তো থানায় থাকা বা আন্দোলন করাটা আমাদের কাজ না। আবারও বলছি, সভাপতি কিন্তু খুব পজিটিভ। শূন্য পদ এনে দিলে কিন্তু আধা ঘন্টার মধ্যে নোটিশ দেবেন, 3 মাসের মধ্যে শেষ করবেন। পরিষ্কার আবারও বলছি, গতকাল দীর্ঘক্ষণ কথা হলো, একই কথা, যে পদ দাও, পোস্ট দাও, পোস্ট দিলে আমি করে দিতে তৈরি। এবারে আপনারা বুঝুন ব্যাপারটা। শিক্ষামন্ত্রীর কিছু বলছেন না, একমাত্র পদ হচ্ছে আমাদের মাননীয়া সিএম ম্যাডাম। আপনারা ভাবুন কি বলবেন, আপনারা চিন্তা ভাবনা করুন। যদি সবাই এসে যদি অন্তত
আমরা ম্যাডামকে জানানোর মতো একটা জায়গা তৈরি করতে পারি যে না আসলে কোনো অবস্থায়, ম্যাডাম না আসলে কোনো সমাধান হবে না, এমন যদি একটা পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে মনে করবেন টেট পাস কেউ বসে থাকবে না। হয়তো এবছরেই নিয়োগ হবে, এবছরেই শেষ হবে, কিন্তু কেউ বাদ যাক, এত আন্দোলন করে, এত লড়াই করে কেউ মেরিট লিস্টে না আসুক, আমি এই কথাগুলো মুখে বলি না ঠিক, এই জায়গাটা যাতে তৈরি না হয় সেই জন্য এই লড়াইটা করে যাচ্ছি। জানি না এর শেষ কথায়, যেটুকু বলার বলে দিলাম। আরও যে আইনি পদক্ষেপগুলো এখন সোশ্যাল মিডিয়াতে বলবো না। কোনো কথা ভুল হলে মাফ করবেন। মানসিক চাপ, অস্থিরতা, অগোছল জীবনযাপন আর ভালো লাগছে না। আর চিন্তা ভাবনা, মানসিক চাপ যদি মানুষের থাকে না, এটা হেলথের উপরও প্রভাব ফেলে, শরীরের উপরেও প্রভাব ফেলে, স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আমরা জানি যারা আমরা অগোছলভাবে এই 2 বছর একভাবে এক নাগাড়ে এক অপেক্ষায় তাকিয়ে আছি, তাদের অবস্থাটা কোথায়। আর এর মধ্যে অনেকেও ভালো আছে, অনেকেও ভালো আছে, ভালো ঘুরছে ফিরছে, কোনো চাপ নেই, যখন হবে তখন হবে। এই কারণে তো আমাদের দেশ স্বাধীন হতে হতে, এত মানুষ ছিল দেশে, দেশ স্বাধীন হতে হতে 200 বছর লেগে গেছিল। আজকে পাশের স্কুলটা দেখুন না, একটা আপনার পাশের সরকারি স্কুলটা দেখুন না, পাশের বাড়ির পাশের স্কুলটা দেখুন না, বাচ্চা কজন, শিক্ষার্থীরা কজন, এরপর তো কেউ আসবেই না। শিক্ষক থাকলে কিন্তু শিক্ষার্থী থাকবে, এটা মাথায় রাখবেন। মাইকে প্রচার করে কিচ্ছু হবে না। যেমন শিক্ষক থাকবে 12 জন 10-12 জন শিক্ষক থাকবে হাই স্কুলের মতো, তখন কিন্তু অভিভাবিকেরা ভাববে যে স্কুলে প্রচুর শিক্ষক এসছে, কেন বেসরকারি স্কুলে যাব, সরকারিভাবে সব হচ্ছে। আর এখনকার টিচাররা এসছে, হেভি সুন্দর করে পড়াচ্ছে, তারা আলাদা করে ইংলিশ বই ধরাচ্ছে, আলাদা করে এক্সট্রা জিকে পড়াচ্ছে। কেন যাব বেসরকারি স্কুলে, কেন টাকা দিয়ে পড়াবো আমরা? এই জায়গাটা কিন্তু তৈরি হবে যদি শিক্ষক থাকে পর্যাপ্ত, আর বাচ্চাদের ভারও কমবে, যেটা আমাদের সিএম ম্যাডাম চান। বাচ্চাদের ভার দেয়া যাবে না। বাচ্চাদের ভার তখনই হয় যখন মনোবিজ্ঞান সম্মত শিক্ষা থেকে তারা পিছিয়ে যায়, তারা পায় না। মনোবিজ্ঞান, বাচ্চার বিজ্ঞান মানে শিক্ষার্থীদের মন জেনে, তাদের মন জেনে, তাদের চাহিদা বুঝে যদি আমরা শিক্ষা দিতে পারি, পড়াশোনাটা বোঝা মনে হবে না তাদের। এটা আপনারা যারা পূর্ণ প্রশিক্ষিত আছেন জানেন ভালো করে। দেবাশিস পালের বই পড়েছেন, শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, তো এখানে ডিটেলস আছে যে ভার তখনই হবে, স্কাল ফোল্ডিং যেটা আছে, ভার বন্ধন। এই 2 বছরে আন্দোলন করে করে পড়াশুনো অনেকটাই ভুলে গেছি। তো শুরু করব, অবশ্যই একটা সময় থাকবে, ইন্টারভিউ নোটিফিকেশন আসার পর একটা সময় থাকবে পড়ার। হঠাৎ করে দিল কাল থেকে ইন্টারভিউ হলো, এমন পরিস্থিতি তৈরি হবে না। তো সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যেতে হবে আমাদের, এবং এইসব বিষয়গুলোও দেখতে হবে। অনেকে আছে যারা আন্দোলনে গেছিল, আমি দেখতে পাচ্ছি এখানে প্রসেনজিৎ, অভিষেক থেকে শুরু করে অনেকে আছে, সে মালদা থেকে এসছে, বীরভূম থেকে এসছে। খুব খারাপ লাগে আজকে শিক্ষার্থীদের, এই মানে শিক্ষিকাদের এইভাবে 2 হাত 2 পা ধরে তুলে নিয়ে বেরিয়ে যাওয়া। পূর্ব বর্ধমানের কয়েকজন সামনে ছিল আমার, দেখতে পাচ্ছি স্বামীয়াদি যারা ছিলেন, ওরা যারা হাতে হাত রেখে যাচ্ছিলেন, ওরা যতটা চেপে রেখেছে, ওরা যতটা একে অপরকে ধরে যাতে না নিয়ে যেতে পারে আমরা বসবো, ততটাই তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে। পরে শুনছিলাম যে দাদা এই অবস্থা করেছে, যখন না পেরেছে আমাদের ছাড়াতে, তখন আমাদের উপর বল প্রয়োগ করেছে। স্বামীয়াদি লাইভ দেখছেন, এগুলো দেখতে খুব খারাপ লাগে। একটা মানে এটা বললে অনেক কিছু বলা হবে, এইভাবে একটা সমাজের কাছে এটা একটা খারাপ বার্তা যায়। শিক্ষিকারা তারা যাচ্ছে, তাদের যোগ্যতা অর্জন করেছে, পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে,
তাদের ন্যায্য দাবি চাইতে যাচ্ছে, সেই দাবি চাইতে গিয়ে এইরকম অত্যাচার আমাদের উপর করা হলো। তো আমরা শিক্ষক সমাজ আমরা প্রতিবাদ করব কি করে? যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।